কারোর হজ করতে গিয়ে খরচ হচ্ছে 5 থেকে 5.5 লাখ টাকা, আবার মোটামুটি কাছাকাছি ফ্যাসিলিটিতেই অন্য কারোর খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। তো এই যে খরচের পার্থক্য, সেটা আসলে কেন ঘটে, বা 5 লাখ টাকার প্যাকেজে কি অসুবিধা আর 7-8 লাখ টাকার প্যাকেজে কি সুবিধা, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যদিও হজ করতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সেই সাথে নিজের জীবনের যে একটা ফরজ বিধান, সেই ফরজ বিধানটাকে আদায় করা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যারা হজ করতে যাই, তো আপনি দেখবেন যে দুইজন হাজি সাহেবের যখন দেখা হয়ে যায়, তখন একজন আরেকজনের সাথে হয়তো প্রথম কথাটাই অনেকের ক্ষেত্রে থাকে, ভাই আপনি কত টাকার প্যাকেজে আসছেন? তো দেখা গেল একজন বললো যে আমি তো 5.5 লাখ টাকা দিয়ে আসছি, আরেকজন বললো যে আমি 7 লাখ টাকার প্যাকেজে আসছি। দেন দ্বিতীয় কথা, যে আপনার হোটেলটা কোন জায়গায় বা কত দূরত্বে, রুমে কয়জন থাকে, এরকম এই টাইপসের যে সমস্ত কথাবার্তা, বা খাবার কিরকম। তো একজনের যার খরচ কম হয়েছে সে মনে করে আমি হয়তো অনেক লাভবান হয়ে গেছি, আবার যার খরচ বেশি হয়েছে সে মনে করে আমি তো অনেক লসের মধ্যে পড়ে গেলাম। তো এই যে লাভ লসের একটা হিসাব হজ করতে গিয়ে নিজেদের মধ্যে তৈরি হয়ে যায়, এবং সেটার কারণে সম্পূর্ণ বাকি যে হজের সময়টুকু মনের মধ্যে কেউ একটু উৎফুল্লতা অনুভব করে, আবার কেউ একটু কষ্ট নিয়ে হজটাকে করে আসে। হজের যে মূল তাৎপর্য সেটা কিন্তু এত নষ্ট হয়ে যায়। তো আসলে জানার বিষয় হচ্ছে, আমরা যদি যাওয়ার আগেই আমাদের প্রপার ডিসিশনটা নেই যে আসলে আমি আমার কি কি ধরনের সুযোগ সুবিধা দরকার, বা আমি কিভাবে কিভাবে থাকতে চাই, সেটার সাথে আমার কতটুকু টাকা খরচ করা জরুরি, সেই অনুযায়ী যদি আমি আগের থেকে প্রিপারেশন নিয়ে যাই, তো আমি হজে যাওয়ার পরে এই ধরনের ছোটোখাটো বিষয়ে আমার আপনার মন খারাপ হবে না, বা আমার আপনার হজের মধ্যে সেটার প্রভাব পড়বে না। আমি কেন এই বিষয়টাকে আজকে সিলেক্ট করলাম সেটা একটু বলি। গত কয়েকদিন আগে ফেসবুকে অজানা যে কোনো এক ব্যক্তির একটা অনেক লম্বা স্ট্যাটাস দেখলাম, যে স্ট্যাটাসে উনি বর্ণনা করছেন যে উনি সরকারি ভিআইপি প্যাকেজে হজে গেছেন, বাট ভিআইপি প্যাকেজে হজে যাওয়ার পরেও উনি যে রুমে থাকতেছেন সেই রুমটা অনেক বেশি সংকীর্ণ। একটা রুমের মধ্যে 5-6 জনকে থাকতে দিছে এবং গাদাগাদি করে থাকতে হচ্ছে। সেই সাথে যে ওয়াশরুম, সেই ওয়াশরুমের কোয়ালিটিও খুব বেশি ভালো না। এমনকি ওনার রুমে যারা ওনার সহ মানে রুমমেট যারা পড়ছেন তারা গ্রামের মানুষ, যার কারণে ওনারা হাই কমোড ইউজ করতে পারেন না, এবং এটার জন্য ওনার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। এবং উনি যেই বড় করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন, বা পরের দিন আবার এই টাইপসের পোস্ট ওনার দেখতেছিলাম, এবং অনেক মানুষজন সেটাতে কমেন্টস করছেন, সেগুলোর রিপ্লাই উনি দিচ্ছেন। তো এটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে ওনার আসলে হজের যেই মূল উদ্দেশ্য, সেখান থেকে শয়তান ওনাকে অনেকাংশেই বাহির করে নিয়ে আসছে, এবং ওনার মনের মধ্যে একটা চাপা ক্ষোভ বা চাপা কষ্ট অলরেডি ঢুকে গেছে, যেটা কিনা ওনার হজের বাকি যে সময়টা সেটার প্রভাব ওনার মনের মধ্যে থাকবে, এবং এর দ্বারা হজের যে আহামিয়াত বা হজের যেই মূল উদ্দেশ্য, সেটা কিন্তু দিল থেকে বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব যে সরকারিভাবে হজে গেলে কী ধরনের সুবিধা অসুবিধা থাকে, বা কী ধরনের ফেসিলিটি পাওয়া যেতে পারে। একইভাবে আপনি যদি প্রাইভেটভাবে হজে যান, সেটাতেও কী ধরনের সুবিধা অসুবিধা থাকে, বা কোন ধরনের লোকেরা প্রাইভেটভাবে যাওয়ার জন্য নিয়ত করবেন। আমি কোনোটারই সুবিধা অসুবিধা বা ভালো মন্দ সেটা বলতে যাব না, কারণ দুইটা প্যাকেজেরই ভালো মন্দ দিক সব কিছুই আছে। আমি জাস্ট তুলনামূলক কিছু বিষয় আলোচনা করব। আমি আশা করি যারা ভবিষ্যতে হজে যাবেন, বা এই বছর যারা হজে যাচ্ছেন, তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো নাম্বার ওয়ান যদি বলি, যে আমরা সরকারিভাবে যারা হজ প্যাকেজে যান, তো সরকারি প্যাকেজগুলো মোটামুটি শুরু হয় কিন্তু একদম বেসিক লেভেল থেকে। বেসিক লেভেল মানে এই বছরে হয়তো শুরু হয়েছে 5,20,000 বা এরকম একটা অ্যামাউন্ট থেকে, বা 5 লাখ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট থেকে কিন্তু সরকারি প্যাকেজগুলো শুরু হয়েছে। তো সরকারি যে একদম বেসিক প্যাকেজটা, সেই বেসিক প্যাকেজে আপনাকে অ্যাকসেপ্ট করেই নিতে হবে যে আপনাকে মক্কাতে এবং মদিনাতে যে রুমগুলোতে রাখা হবে, সেই রুমগুলোতে অন্তত মিনিমাম 4 জন থাকবে, বাট স্বাভাবিকভাবে 5 থেকে 6 জন পর্যন্ত থাকে, এবং রুমগুলার সাইজ কিন্তু হয় খুব বেশি বড় না, একদম চাপা চাপা করে একজনের পাশে আরেকজনের বেডটা থাকে। খুব বেশি এখানে মুভমেন্ট করার জায়গা নেই, রুমে নামাজ পড়ারও খুব বেশি জায়গা থাকে না। এমনকি কোনো কোনো রুমের ক্ষেত্রে এরকম হয় যে 4-5 জন লোক যে একসাথে বসে এক জায়গায় খাবে, সেটারও কিন্তু জায়গা থাকে না, কাপড় নাড়া নাড়া সব কিছু মিলে খুব কনজাস্টেড একটা অবস্থার মধ্যে থাকে, যেহেতু আপনি বেসিক প্যাকেজে যাচ্ছেন। এখন আমার বিষয় হচ্ছে, এবং সেই হোটেলটা কিন্তু একদম মক্কা থেকে, বা ধরেন আপনার যে কাবা শরীফ হেরেম থেকে খুব যে কাছে হবে এরকম না, অন্তত 10 মিনিট 12 মিনিট, যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো 15-20 মিনিট দূরত্বেও হয়, আবার কারো কারো যখন ভাগ্য সুপ্রসন্ন হয় হয়তো 5-7 কিলোমিটার 5-7 মিনিট দূরত্বেও হতে পারে। তো এই যে যাই বিষয়টা, সেটা হচ্ছে যে কারণ এটা তো আসলে হাজার হাজার মানুষ একসাথে যান, তো সবার জন্য একই টাইপসের হোটেল দেওয়া বা সবার জন্য একই টাইপসের হোটেল ম্যানেজ করাও সরকারি যারা এজেন্সি বা যারা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করেন তাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না।
এখন বিষয়টা হচ্ছে যে আপনার বাজেট কম, আপনি হজের জন্য টাকাই ম্যানেজ করতে পারছেন না, হয়তো খুব কষ্ট করে টাকাটা ম্যানেজ করছেন, তো আপনার জন্য তো এই বেসিক প্যাকেজে যাওয়াটাই সবচেয়ে উপযুক্ত। কারণ আপনার কাছে তো আসলে এক্সট্রা কোনো টাকাই নেই। আপনি যে 4.5 লাখ 5 লাখ টাকা যেটা জোগাড় করছেন সেটাই হয়তো অনেক বেশি কষ্ট করে সারা জীবনের অল্প 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 পুঁজি একত্রিত করে হয়তো আপনি এই টাকাটা জড়ো করছেন। তো সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই বেসিক প্যাকেজটাই পারফেক্ট একটা প্যাকেজ হবে, কারণ আপনার জন্য 10 টাকাও এক্সট্রা খরচ করার সুযোগ নেই। আর হজের সময় যেহেতু মাত্র 40টা দিন ম্যাক্সিমাম থাকে, 40 থেকে 42 দিন থাকে, এই সময়টুকু মক্কা এবং মদিনা মিলে, এবং মক্কাতে কিছুদিন থাকবেন, মদিনাতে কিছুদিন থাকবেন, এর মাঝখানে বাকি একটা সময় আবার আপনি হজের পরে এসে মক্কার থেকে দূরবর্তী একটা জায়গায়ও থাকবেন। তো সবকিছু মিলে এই 40 দিন দেখবেন আপনি দেখতে দেখতেই চলে গেছে, তার মধ্যে অনেক সাইট সিইং আদার্স অ্যাক্টিভিটিও থাকে। তো এই সময়টুকুতে যদি আমরা থাকা খাওয়াটাকে স্যাক্রিফাইস করতে না পারি বা মেন্টালি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে সেটা খুবই দুঃখজনক। তো নাম্বার ওয়ান আমি বলবো, যাদের বাজেটের অনেক বেশি টানাটানি আছে বা খুব কষ্ট করে আপনি টাকা ম্যানেজ করছেন, তাদের জন্য সরকারি বেসিক প্যাকেজটাই উপযুক্ত। এবং আপনি এই ক্ষেত্রে মেন্টালি আপনি এরকম প্রিপারেশন নিয়েই যাবেন যে আপনার রুমটা অনেক বেশি কনজাস্টেড হইতে পারে, আপনার রুমে যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো জায়গার অপরিচিত লোকজন আপনার রুমমেট হতে পারে, এবং সেই সাথে রুমের মধ্যে 5 জন 6 জন পর্যন্ত হতে পারে, দূরত্ব 10-12 মিনিট দূরত্ব হতে পারে, এবং আপনাকে হজের শুরুর দিকে হোক বা শেষ দিকে হোক একটা সময় অনেকটা দূরে থাকতে হইতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় নিয়েই আপনাকে যাইতে হবে। এবং সেই সাথে আরও একটা বিষয় আছে, আপনাকে যে খাবার দিবে, খাবারের মান এজেন্সি টু এজেন্সি ভেরি করে, কেউ হয়তো এক টাইপসের দিবে, কেউ হয়তো আরেক টাইপসের দিবে। কিন্তু আপনি যখন সরকারি প্যাকেজে যাবেন, আপনি চাইলেই সেই খাবারের মান কিন্তু পরিবর্তন করতে পারবেন না, কারণ আপনার একার জন্য তো খাবার দিচ্ছে না, এখানে হাজার হাজার মানুষের জন্য একসাথে খাবার অ্যারেঞ্জ করতেছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই যাওয়া লাগবে। এর পরবর্তীতে যদি বলি, সরকারি প্যাকেজগুলোর মধ্যেও কিন্তু ইকোনমি ব্র্যান্ডের ইকোনমি প্যাকেজ আছে, ইকোনমির পরে ধরেন একটু প্রিমিয়াম আছে, প্রিমিয়ামের পরে ভিআইপি প্যাকেজ আছে, ভিআইপির পরে আরও ভিভিআইপি প্যাকেজ আছে। তো ওই সমস্ত প্যাকেজগুলোতেও কিন্তু আপনি যাইতে পারেন। তো আমি শুধুমাত্র এই জায়গায় সাজেস্ট করবো, যারা একদম খুব কম খরচে যেতে চান তাদের জন্য এই প্যাকেজটা আসলে খুবই ভালো, যেটা সরকারের বেসিক প্যাকেজ। এখন আসি একটু বেসরকারি প্যাকেজগুলোর বিষয়ে আসি। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমি যতটুকু জানি, এই বছর আমার কয়েকটা এজেন্সির লোকের সাথে কথা হয়েছে, তারা বেসরকারি প্যাকেজগুলো শুরুই করছেন হচ্ছে 5.5 লাখ থেকে 5,80,000 মনে হয় ওনাদের বেসিক প্যাকেজ শুরু করছেন। এজেন্সি টু এজেন্সি ভেরি করতেছে, কেউ কেউ 5.5 লাখ, কেউ কেউ 6 লাখ থেকে তাদের বেসিক প্যাকেজ শুরু করছেন। তো এজেন্সির ক্ষেত্রে যেটা একটা পজিটিভ সাইড, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা এজেন্সির মাধ্যমে গেলেন, মনে করেন যে আপনি আপনার পরিচিত কারোর মাধ্যমে কোনো একটা এজেন্সির মাধ্যমে গেলেন, এবং যাওয়ার পরে দেখলেন যে আপনার খাবারের মানটা খুব খারাপ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার কথা বলার মতো একটা জায়গা থাকে, আপনি হয়তো ওই জায়গার যে পরিচিত লোক আছে তার সাথে কথা বলতে পারবেন। আর এজেন্সিগুলোর হোটেলগুলোর ক্ষেত্রে খুবই নিম্নমানের হোটেল ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না। যারা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের এজেন্সি বা যারা নিজেদের সুনামটা অক্ষুণ্ণ রাখতে চান, ওই সমস্ত এজেন্সির লোকেরা একদমই নিম্নমানের হোটেল দেন না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের হোটেল দেন, যেই হোটেলগুলোর দূরত্ব 5-6 মিনিট থেকে শুরু করে 10-15 মিনিট পর্যন্ত হয়। এখন এটাও কিন্তু আসলে ডিপেন্ড করে, এজেন্সি টু এজেন্সি ভেরি করে। অনেক এজেন্সি আছে যারা সুনামের সাথে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য বিজনেস করে আসতেছেন, শুধুমাত্র ব্যবসাটাই মূল উদ্দেশ্য না, বরং সেটার সাথে একটা দায়বদ্ধতা থেকে তারা হজের যে প্যাকেজগুলো সেগুলো করেন। তো তাদের ক্ষেত্রে তারা দেখা যায় যে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করেন, এবং রুমগুলোতে 4 জন ম্যাক্সিমাম বা কোনো কোনো ক্ষেত্রে 5 জনের রুম কিন্তু ওনারা দেন। 6 জনের রুমও হয়তো অনেক ক্ষেত্রে থাকে, বাট সেই ক্ষেত্রে রুমগুলো হয়তো বড় থাকে, সরকারি হজ প্যাকেজের মতো এতটা কনজাস্টেড হয়তো থাকে না। এবং সেই সাথে মক্কাতে বা মদিনাতেও হোটেলগুলো খুব আহামরি দূরত্বে থাকে না, এই জায়গাটাতে একটা পজিটিভ সাইড থাকে। এবং সেই সাথে যেটা বললাম যে আপনি ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্ট করার সুযোগ থাকে, হয়তো আপনাকে 6 জনের রুমে দিয়ে দিছে, আপনি হয়তো রিকোয়েস্ট করলে বা পরিচিত থাকলে আপনি সেটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এই একটা সুবিধা কিন্তু আপনার বেসরকারি প্যাকেজে গেলে আছে। তো আমি যে বলবো, যাদের ধরেন টাকা পয়সা নিয়ে খুব বেশি টানাটানি নাই, বা আপনার জন্য 50,000 টাকা 1 লাখ টাকা এক্সট্রা খরচ করা কোনো বিষয় না, তো আপনি সেই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট প্যাকেজে যেতে পারেন, যারা প্রাইভেট এজেন্সির মাধ্যমে যেতে পারেন। আর আসলে ভালোর তো কোনো শেষ নাই, ভালো প্যাকেজগুলাই যেটা বললাম 5,80,000 থেকে শুরু হইলো 6 লাখ, 6,80,000, 6.5 লাখ, বা ধরেন 8 লাখ, 10 লাখ, 13 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত প্যাকেজ আছে হজের। যাদেরকে আল্লাহ তালা অনেক বেশি টাকা পয়সা দিয়েছেন, অনেক বেশি খরচ করার সক্ষমতা দিয়েছেন, আপনি চাইলে কিন্তু একদম 5 স্টার মানের হোটেলে থাকবেন, ক্লক টাওয়ারে থাকবেন, সাফা টাওয়ারে থাকবেন, হিলটনে থাকবেন, নির্দিষ্ট একদম হেরেম ভিউ রুমে থাকবেন, সিঙ্গেল রুমে থাকবেন, সব ধরনের ফেসিলিটি কিন্তু আছে। তো একটা বিষয় একটু বলে রাখি, আসলে হজের সময় যেহেতু রুম খুব লিমিটেড থাকে, খুব বেশি রুম আসলে অ্যাভেলেবল না, বা কাবার কাছাকাছি এত বেশি হোটেল নাই, তো একদম টপ ক্লাসের প্যাকেজেও যদি আপনি যান, আসলে আপনাকে খুব বেশি ভিভিআইপি সার্ভিস দেওয়াটা কিন্তু খুব টাফ। মানে চাইলেই অসংখ্য মানুষকে ভিভিআইপি সার্ভিস দিতে পারবে না, মানে চাইলেই সারা পৃথিবীর থেকে 1 লাখ লোক ভিভিআইপি সার্ভিস চাইলো, সেটা কিন্তু আসলে সম্ভব না। তো আমি কিছুক্ষণ আগেও একজনের সাথে কথা বলতেছিলাম, উনি বলছিল যে আসলে হজের ক্ষেত্রে সব এজেন্সিরা এরকম বাটপারি করে, উল্টাপাল্টা করে, এটা আসলে ভুল ধারণা।
আমি নিজে পার্সোনালি কোনো এজেন্সির সাথে জড়িত না, সেটা একটু বলে রাখি। বাট আমার কাছে যেটা ফিলিংস, আমি কয়েকবার যাওয়া আসা করে বা কিছু এজেন্সির মানুষের সাথে কথা বলে যেটা ফিলিংস হয়েছে, অনেক সময় অনেক কিছু থাকে যেটা সাধ্যের মধ্যে থাকলেও মানে চেষ্টা করলেও সেটা আসলে চেঞ্জ করা যায় না। অনেকে ধরেন আপনাকে চাইলেও একটা লোক খুব ভালো একটা রুমে রাখবে, কিন্তু আসলে রুমই অ্যাভেলেবল নাই, বা আসলে চাইলেও আপনাকে 4 জনের রুমে রাখবে বা 3 জনের রুমে রাখবে, বাট আসলে 3 জনের রুমই অ্যাভেলেবল নাই। চাইলেও যে কাবার থেকে 5 মিনিটের ডিস্টেন্সে রাখবে, কিন্তু আসলে আগের থেকে বুকিং দিলেও এই পরিমাণ সিট নাই যে এতজন লোকেকে কাবার কাছাকাছি রাখতে পারে। কারণ হজের সময় যেহেতু একটা নির্দিষ্ট টাইমে অনেক বেশি লোক মক্কাতে বা মদিনাতে চলে যায়, তো চাইলেই অনেক কিছু চেঞ্জ করা যায় না। মিনার মধ্যে দেখলাম মিনার যে প্যাকেজগুলো বা মিনাতে আপনাকে কোন গ্রেডে রাখবে সেই জিনিসগুলো কিন্তু আগের থেকেই ফিক্স থাকে। তো চাইলেই ওই জায়গার ফুডের যে কোয়ালিটি সেটাকে চেঞ্জ করা যায় না। আপনার যেই তাবু আছে সেই তাবু চাইলেই চেঞ্জ করা যায় না, বা আপনার যে শিডিউলের যে বাস আছে সেই বাস চাইলেই চেঞ্জ করা যায় না। তো আমাদের আজকের কথার যেটা মূল উদ্দেশ্য ছিল যে সরকারি প্যাকেজ প্লাস বেসরকারি প্যাকেজ দুইটার মধ্যে কি পার্থক্য। আমি যদি বেসিক একটা পার্থক্য বলি, যে আপনি চাচ্ছেন আপনি খুব অল্প টাকায় এবং সর্বনিম্ন টাকায় হজ করবেন, এতে আপনার যেই ধরনের ফেসিলিটি থাকুক, একটু কষ্ট হোক, আল্লাহ তাআলার জন্য সেগুলোকে সহ্য করে নেবেন। যে কোনো ধরনের সিচুয়েশন আসুক সেটাকে আপনি মেনে নেবেন। যে কোনো ধরনের ফুড দিক, এই 40 দিন আপনি কম বেশি করে খেয়ে, আসলে ফুড কিন্তু কম দেয় না, ফুড যথেষ্ট পরিমাণে থাকে, হয়তো কারোরটার কোয়ালিটি একটু ভালো থাকে, কারোরটার কোয়ালিটি একটু খারাপ থাকে, বাট ফুডের পরিমাণ যথেষ্ট থাকে, অনেক খাবার নষ্ট হয় আমি দেখছি। তো যার কারণে আপনি চাইলে পেট ভরে কিন্তু খেতে পারবেন। অনেকে আছে যে না, অনেকে একটু বেছে বেছে খায়, মাছ ছাড়া খাইতে পারে না, ভর্তা ছাড়া খাইতে পারে না, বা টানা 4 দিন মাংস খাচ্ছি, টানা 5 দিন মাংস খাচ্ছি, সেটা খাইতে পারে না। এরকম অনেক ক্ষেত্রে হয়, যেহেতু আসলে গরমের মধ্যে থাকতে হয়। তো আপনি যদি এরকম চুজি মানুষ হন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য সমস্যা হবে, নয়তো আসলে সমস্যা হবে না। আর আপনার যদি এরকম একটা ধৈর্যের মন মানসিকতা নিয়ে আপনি যান, আশা করি সমস্যা হবে না। তো যেটা বললাম, যারা চাচ্ছেন খুবই সর্বনিম্ন প্যাকেজে যাবেন, কারণ সবসময়ই সর্বনিম্ন প্যাকেজটা কিন্তু গভর্নমেন্টের প্যাকেজই থাকে। তো যাদের টাকা পয়সা টানাটানি আছে তারা গভর্নমেন্টের প্যাকেজে যাবেন। আর যাদের জন্য অল্প পরিমাণ বেশি হলেও খরচ করার মন মানসিকতা আছে, বা আপনার সাধ্য আছে, আপনি চাইলে একটু বেশি খরচ করতে পারেন, চাইলে 2 লাখ টাকা বেশি খরচ করতে পারেন, চাইলে 1 লাখ টাকা বেশি খরচ করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য প্রাইভেট প্যাকেজে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো একটা বিষয় বলি, যে আমরা আসলে দুনিয়াবিত বিভিন্ন ক্ষেত্রে বিদেশে ঘোরার জন্য অনেক জায়গায় যাচ্ছি, লাখ লাখ টাকা খরচ করি। তো আমরা হজের উদ্দেশ্যে আল্লাহ তাআলার রাস্তায় গিয়ে যে টাকাটা খরচ করতেছি, সেই জায়গায় যদি কার্পণ্য করি, এটা আসলে বোকামি ছাড়া কিছু না। আমি গত 2-3 দিন আগেও মনে হয় মসজিদে হজের কিতাব পড়তেছিল, তো হজের একটা হাদিস বর্ণনা করতেছিল, যেটা মোটামুটি অর্থ এরকম, যে হজের সময় বান্দা যে টাকা খরচ করে, হজ বা উমরার সময় যে টাকা খরচ করে, সেটা কিন্তু জিহাদের ময়দানে টাকা যে খরচ করলে যেরকম একে 700 গুণ, 7000 গুণ, 7 লক্ষ গুণ এরকম আল্লাহ তাআলা নেকিকে বাড়ায় দেন, একইভাবে হজ বা উমরার সময়ও বান্দা যে টাকা খরচ করে ওইটার নেকির পরিমাণে কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বাড়ায় দেন। তো আমরা আসলে হজে যাচ্ছি, সেখানে আসলে যে যত বেশি পরিমাণ টাকা খরচ করতে পারতেছি, বুঝতে হবে সে তত বেশি সৌভাগ্যবান। কারণ আপনি যে 20 লাখ টাকা খরচ করতে পারতেছে, সে 20 লাখ টাকার সওয়াবই কিন্তু পাবে। আর যে 5 লাখ টাকা খরচ করতেছে, সে 5 লাখ টাকার সওয়াবই কিন্তু পাবে। তো এর জন্য এটা ভাবার কোনো কারণ নাই যে আমি আমার কাছ থেকে হজের প্যাকেজের জন্য টাকা বেশি নিয়ে গেল, তার মানে আমি আসলে লসের ভাগিদার হয়ে গেলাম, লসের মধ্যে পড়ে গেলাম। আর একজন কম টাকায় বেশি সুবিধা পাওয়া গেল থেকে উনি অনেক লাভবান হয়ে গেল। এটা আসলে শয়তানের ধোঁকা ছাড়া কিছুই না। বরং জীবনে একবার হজ করার উদ্দেশ্যে মক্কা মদিনাতে যাচ্ছি, আমরা চিন্তা করব যে ওই সময়টাকে কতটুকু পারফেক্টলি ইউজ করা যায়, সেখান থেকে কত বেশি ইনকাম করে নিয়ে আসা যায়, কত বেশি আখিরাতের পুঁজি কামাই করে নিয়ে আসা যায়। এবং আমরা দুনিয়া যা ফয়সালা করে যাওয়ার, যা বাগবিতণ্ডা করে যাওয়ার, যা সেটেলমেন্ট করে যাওয়ার, আমরা যাওয়ার আগে দেশ থেকেই সেই বিষয়গুলোকে সেটেল করে যাব। মক্কাতে বা মদিনাতে যাওয়ার পরে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আর কোনো কথাই বলবো না। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মক্কা মদিনাতে যাওয়ার পরে কথা বলি, তাহলে আমাদের পুরো হজের সফরটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এতক্ষণ যারা আমার কথাগুলো শুনলেন, যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই চ্যানেলে হজ উমরা সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।